রাত বেড়েছে, সেই সাথে বেড়েছে রাতের নিস্তব্ধতা। পেটে খিদে থাকার পরও ভীষণ মন খারাপের ভারে ঘর থেকে বের হয়নি ধারা। রাগে দুঃখে বুকটা ফেটে যাচ্ছে ওর। এমন কেন হচ্ছে বুঝতে পারছে না। ও কি দিনকে দিন মানসিক রোগী হয়ে যাচ্ছে, নাকি পরীক্ষার চাপে পড়ে পিষে যাচ্ছে? সপ্তাহখানেক পর টেস্ট পরীক্ষা, অথচ বইগুলোর দিকে ওর কোনো টানাই আসছে না। মন মেজাজ বিগড়ে যাচ্ছে বারবার। ঘরের মধ্যে অনেক গরম লাগার পরও সাহস করে জানালাগুলো খুলছে না ধারা। ও আবার বরাবরের ন্যায় ভয় কাতরে। কারেন্ট গেলেও বেশ সময় আগে, এখনও আসেনি। গরমে অধৈর্য হয়ে ওড়না দিয়ে মুখ গলা মুছে নিতে নিতে এক দফা বকাঝকা করল বিদ্যুৎ অফিসের কর্মচারীগুলোকে। হাত পাকা টেনে বাতাস খাওয়ার পরও এই গরম কমছে না একটুও। বিদ্যুৎ অফিসের লোকগুলোকে ছেড়ে এবার মনে মনে বকল আসিফকে। নিজে তো থাকে আরামে, এদিকে যে ঠান্ডা পড়া গরমে আমরা সিদ্ধ হয়ে যাচ্ছি সেদিকে ওনার কোনো হুঁশ নেই। ধারার মেজাজ চটেছে ভীষণ। ও খাট থেকে নেমে ফ্লোরে বালিশ নিয়ে শুল। মিনিট দুই পর আবার তড়িঘড়ি করে বিছানায় উঠল। মনে পড়ল পোকামাকড় কিছু এলে ও আর এ ঘরে থাকা হবে না। অভিমান ভুলে সেই আপার কাছেই যেতেই হবে। তার চেয়েও ভালো গরম লাগছে লাগুক, এসব করে সময় কাটে না ধারার। পড়তে ইচ্ছে করছে না, কারেন্ট নেই যে ঘুমিয়ে যাবে। ফোনের ফ্ল্যাশ অন করে কতক্ষণ চুপচাপ বসে থেকে ব্যাগ থেকে একটা নোট খাতা টেনে বের করলো। ঠিক করলো মন ভালো নেই, ওর যা মন চায় ছাতার মাথা সব একটা একটা করে লিখবে। ফোনটা হাতে ধরে লেখা সম্ভব না, তাই দুটো বালিশ উঁচু করে আরেকটা বালিশে এলিয়ে রাখলো। কলমটা হাতে তুলে দাঁত চেপে কলমের মুখটা খুলে নিয়ে নোট খাতার মাঝপৃষ্ঠা থেকে লেখা শুরু করলো। কলম চালালেও ঠিক কী লিখবে মাথায় আসছে না। কয়েক মুহূর্ত ভেবে ঠিক করলো, যে কথাগুলো তাকে কখনো মুখের উপর স্পষ্ট করে বলা হয়নি, আজ এই মন খারাপের রাতে সেই কথাগুলো কাগজে তুলবে। প্রথমেই হাত চালিয়ে লিখল, ধমক দিয়ে কেড়ে নেওয়া ডায়েরি দুটো কবে ফেরত দেবেন মেজর শাহিদ ওয়াসিফ? আপনি জানেন না অন্যের গোপন কিছু কেড়ে নিতে নেই? এতটুকু জ্ঞান আপনার নেই? পরবর্তী লাইনে লিখল, আমাকে বিয়ে করেছেন কেন? যতবার জিজ্ঞেস করেছি এক কথার জবাব আপনি আমাকে সুস্পষ্ট করে দেননি। কেন দেননি? কি সমস্যা আপনার? এক প্যারা থেকে আরেক প্যারা কিছুটা গ্যাপ দিয়ে লিখল, 16 বছর বয়সে যাকে তাচ্ছিল্য করে ফিরিয়ে দিয়েছিলেন 19-এর চৌকাঠে, তাকে কেন ঘরে তুললেন? ঘরে তুলবেনই যখন ওভাবে অপমান করে ফিরিয়ে দিয়েছিলেন কেন? এর কোনো কিছুর জবাবই আপনি কখনো আমাকে দেননি। কেন? আপনার এত লুকোচুরি খেলার মানে কি? ধারার লেখা এক একটা প্রশ্ন অবহেলায় পড়ে থাকছে সাদা কাগজের পাতায়। ধারা যেন ওই লোকের কানে এসব যাচ্ছে না, শুধু মনকে হালকা করতে লেখা। লেখা শেষ হয়ে গেলে এই কয়েকটা পেজ টেনে ছিঁড়ে ফেললে সব শেষ। এর কিছুই পৌঁছাবে না ওই মানুষটার নিকট। সব প্রশ্ন লেখা শেষে চুপচাপ বসে রইল ধারা। পরবর্তী সাদা পেজ উল্টে হাতের কলম উঁচু করে রেখেছে। কয়েক মুহূর্ত পর সেখানে লিখতে শুরু করলো, সেদিন যে ওই ডায়েরি দুটো আমার থেকে নিয়ে নিলেন, তারপর থেকে আপনাকে নিয়ে আর কখনো কিছু লেখা হয়নি আমার। প্রায় 2.5 বছর আবার লিখতে বসলাম আপনাকে। জানি না কেন আজ বড্ড আপনাকে লিখতে মন চাইছে। বহুদিন পর আমার হুট করে মন খারাপের রাতে আপনাকে লিখতে মন চাচ্ছে। আমার জীবনের প্রথম পুরুষ আপনি, যার চাল চলনে দৃঢ়তা আর শ্যামলা গম্ভীর চেহারার মুগ্ধ হারিয়েছিলাম 16-তে। আপনি সেদিন বলেছিলেন আমার বয়সের দোষ, আমি মানলাম, মেনে নিলাম। প্রায় 20-তে এসেও 16-র সেই মুগ্ধতা এখনো কাটিয়ে উঠতে পারিনি। আমি পারিনি মেজর শাহেদ ওয়াসিফ। তবে এখনো কি আপনি বলবেন প্রায় 20-র বয়সটাও আমার দোষের বয়স? আপনার ওই কথাটাতে সেদিন কষ্ট পেয়ে কাঁদলেও আজ আমার ভীষণ হাসি পাচ্ছে, কিন্তু আমি আপনাকে দেখাতে পারছি না সেই হাসি। এর জন্য এখন আমার দুঃখ পাচ্ছে। আপনি হয়তো আমার নিয়তিতে ছিলেন, তাই তো সেদিন ফিরিয়ে দেওয়ার পরেও নিজ ইচ্ছেতে বউ করেছেন। তবে আমার ভীষণ জানার ইচ্ছে, কেন করলেন বিয়েটা? কখনো কি আমার জানা হবে এ কথা? আমার 20তম জন্মদিনে আমার সেরা উপহার আমি পেয়ে গেছি। কেন জানি আমার মন খুলে বাংলা সিনেমার ওই দুটো গানের লাইন মনে পড়ছে।
এই জীবনে যারে চেয়েছি, আজ আমি তারে পেয়েছি। হুম, আমি সত্যি পেয়েছি। আমার একটা সময় মনে হতো মানুষ এক জীবনে সবকিছু পায় না, কিন্তু বিশ্বাস করুন, আমি সেই লাকি 10 জনের একজন। আমি আপনাকে পেয়েছি, যাকে আমি 16 বছর বয়সে চেয়েছিলাম। আমার জীবন পূর্ণ। আমি আপনাকে পেয়েছি, মানে সবকিছু পেয়েছি। আমার এই জীবনে আর কোনো আফসোস নেই। আজ বহুদিন পর অনেক কিছু লিখে ফেললাম আপনাকে নিয়ে, অথচ এত কিছু আমার লেখার কথা নয় আপনাকে নিয়ে, কারণ আপনার উপর আমার রাগ, অভিমান, সবকিছু। কারেন্ট এসেছে ইতিমধ্যে। চোখ দুটো না চাইতেও আরামের ঘুমের জন্য বারবার বুঝে আসছে। তবুও ধারা আরেকবার কলম চালালো। আজ আর কিছু লিখবো না। আপনি তো এসব কিছু দেখবেন না, আপনাকে আমি দেখাবই না। তবে শেষ দুটো লাইন লিখে আজকের মতো শেষ করি। 16তে বলেছিলাম আপনাকে আমার ভালো লাগে, 19:30 এসে বললাম আপনাকে আমি ভালোবাসি, এবং আল্লাহ যদি বাঁচিয়ে রাখে 40-এ গিয়ে বলবো আপনাকে আমার ভালো লাগে, আপনাকে আমি ভালোবাসি। 9/9/2016। আপনার বউ, মুমতাহিনা। বর্তমান সাল 2018। ডাক্তার আফরোজা ইয়াসমিনের কেবিনে গুমোট হয়ে বসে আছে ওয়াসিফ। আফরোজা ঘণ্টা তিনেক সময় ব্যয় করে ঘটনা বিস্তারিত মনোযোগ দিয়ে শুনলেন। হঠাৎ ওয়াসিফ নীরব হতেই বললেন, তারপর সব বললে, কিন্তু তোমার ওয়াইফের এমন সিচুয়েশনের পেছনের রিজনটা বলছো না কেন মেজর সাহেব? আফরোজার কথা পুরোপুরি শেষ না হতেই ওয়াসিফ মাথা তুলে তাকায় ওনার দিকে। কণ্ঠস্বর নরম রেখে স্পষ্ট করে বলে ওয়াসিফ, সেনাবাহিনীর কর্মজীবন ত্যাগ করেছি আন্টি। আপনার নিকট আমার অনুরোধ থাকবে ওই শব্দ উচ্চারণ করে আমাকে আর ডাকবেন না। আমার নাম শাহেদ ওয়াসিফ। আপনি শুধু ওয়াসিফ বা শাহেদ নামেই ডাকতে পারেন। আফরোজা তাকিয়ে থাকে কিছুক্ষণ ওয়াসিফের মুখের দিকে, বলে, দিন দিন তোমার ওয়াইফের মানসিক কন্ডিশন খারাপ হচ্ছে ওয়াসিফ। ও ভালো নেই। কিভাবে ও ভালো হবে? একজন ডাক্তার হিসাবে আমি দিশেহারা। ওয়াসিফ আশেপাশে এলোমেলো দৃষ্টি ফেলে বলে, সিদ্ধান্ত নিয়েছি, খুব তাড়াতাড়ি ওকে নিয়ে আমি দেশের বাইরে যাব। চোখের সামনে ধীরে ধীরে ওকে শেষ হতে দেখতে পারবো না। ভেতরে ভেতরে আমিও শেষ হয়ে যাচ্ছি আন্টি। আমার হাতে যা কিছু ছিল সব দিয়ে চেষ্টা করেছি। 11 মাসের চিকিৎসা করিয়েও আমি ওকে ঠিক করতে পারিনি। এখন সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। তুমি ঠিক করো তুমি কি করবে। ওয়াসিফ মাথা নুয়ে রেখে আস্তে করে বলে, ওকে বাঁচিয়ে রাখতে গিয়ে এখন আমি প্রতিনিয়ত যুদ্ধ করছি। সেদিন যদি আমার জানটা নিয়ে নিত, কোনো আফসোস রইতো না। কিন্তু ওরা তা করলো না। ওরা কি করলো? আমার কলিজায় থাবা বসিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেললো। আমি সব ভুলে গেলেও মুমতাহিনা তা পারছে না আন্টি। আমিও হয়তো এতদিন বাঁচতাম না, শুধু বেঁচে আছে ওই মেয়েটার জন্য। আফরোজা একটু নড়ে চড়ে বসে পড়ল। তারপরের ঘটনাগুলো তো আর বললে না ওয়াসিফ। ওয়াসিফ হাত ঘড়িতে সময় দেখে। ধারাকে ঘুম পাড়ানোর জন্য ওষুধ দেওয়া হয়েছিল ঘন্টা 4 আগে। ওয়াসিফ চেয়ার ছেড়ে উঠতেই বলে, আমাকে ফিরতে হবে ম্যাম। ওর পাগলামি আমি ছাড়া কেউ সামলাতে পারবে না। ভীষণ পাগলামি করে। হাতের কাছে যা পায় তাই দিয়ে নিজেকে আঘাত করে। বাকি ঘটনা সময় করে আরেকদিন বলবো। আজ আসি। ওয়াসিফ কেবিনের নব খুলে বেরিয়ে যেতে গিয়েও কি মনে করে আবার ঘুরে দাঁড়ায়, বলল, পরবর্তী ঘটনাগুলো যেদিন শুনবেন, ওই দিন হয়তো আপনার চোখ দুটো আপনার কথা শুনবে না। আপনি হয়তো সেদিন খুব খাদবেন ম্যাম। কথাটুকু বলেই ওয়াসিফ আর দাঁড়ায় না, চলে যায় কেবিন ছেড়ে। ওয়াসিফ বেরিয়ে যেতে একজন জুনিয়র সহকর্মী কেবিনে ঢোকে। মুখোমুখি চেয়ার টেনে বসে আফরোজার কাছে জিজ্ঞেস করে, এই ভদ্রলোককে দেখে অনেক দিন যাবৎ আপনার চেম্বারে আসে ম্যাম। উনি কি অসুস্থ? উনি রোজ কেন আসে ম্যাম? আফরোজা একটা গভীর শ্বাস ফেলে বলে, ভদ্রলোককে চিনো তুমি? নো ম্যাম। উনি একজন সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। 2 বছর আগে নিজ ইচ্ছেতে সেই চাকরি ছেড়েছে। এর পেছনের কারণ কি জানো? জুনিয়র সহকর্মী শেলি ভীষণ কৌতূহলী হয়ে পড়ে। দুপাশে কেবল মাথা নাড়িয়ে বোঝায় সে কিছুই জানে না। আফরোজা নীরব দম ফেলে বলে, মেজর শাহেদ ওয়াসিফ ওনার নাম। নামটা ওই একই, কিন্তু মেজর শব্দটা আর যুক্ত নেই। তবু আমি মেজর পদ
উল্লেখ করে ঘটনা বলি। মেজর শাহেদ ওয়াসিফ তার কর্মজীবনে একবার নয়, বহুবার ঝুঁকিপূর্ণ মিশন তার কাঁধে তুলে নিয়েছিল। কয়েকবার করে বুলেট বিঁধে মরার ঘর থেকেও ফিরে এসেছিল। যান হারাতে হারাতেও তিনি কখনো পিছুপা হননি। দেশ ও জনগণের কল্যাণে লড়ে গেছেন বারবার। কিন্তু একটা কথা কি জানো, আমাদের ডেস্টিনি মানে নিয়তি, ভাগ্য কখন কোথায় কাকে টেনে খারাপের সামনে দাঁড় করিয়ে দেবে বোঝা উপায় নেই। কিছুক্ষণ থেমে ফের আফরোজা বলে, সেবার মেজর সাহেব ওয়াসিফ লম্বা এক মিশনের হাত দিয়েছিল। ঝড় কাপটা সব কিছু চেয়েছিল তার উপর দিয়ে যাক, কিন্তু সহকর্মীর চরম বিশ্বাসঘাতকতার মাঝ নদীতে তরি হারা এক প্রতীক এই শাহেদ ওয়াসিফ। শেলি, তোমার গায়ের পশম হয়তো দাঁড়িয়ে যাবে আরো কয়েকটা বাক্য শুনলে। তুমি কি শুনতে চাও? শেলি ভীষণ অস্থির হয়। জি ম্যাম, শুনতে চাই। জানোয়ারদের সেই সাহস ছিল না। তারা শাহেদ ওয়াসিফের সঙ্গে সরাসরি যুদ্ধ করতে আসেনি। তারা কি করেছিল জানো? কি করেছিল ম্যাম? জানোয়ারগুলো মেজর শাহেদ ওয়াসিফকে চিরতরে মৃত্যুর সমান সাজা দিয়ে তার প্রাণ প্রিয় বউকে তুলে নিয়ে গিয়েছিলেন। এতটুকু বলেই থামে আফরোজা। আফরোজার চোখ দুটো ছলছল করে ওঠে। শেলি এতটুকু শুনে আরো অস্থির হয়ে পড়ে। তারপর কি ম্যাম, তারপর বলুন। আফরোজা চশমার কাছ ঠেলে চোখ দুটো মুছে নিতে নিতে বলে, আর কিছু আমি জানি না, শুধু জানি ওয়াসিফের ওয়াইফ মুমতাহিনা ধারা মানসিক রোগী। টানা 11টা মাস যার চিকিৎসা করেও কুল কিনারা পাচ্ছি না, সুস্থই হচ্ছে না মেয়েটা। ওয়াসিফ ব্যতীত ওর ধারে কাছে কেউ যেতে পারে না, কাউকে সহ্য করতে পারে না একমাত্র ওয়াসিফ ব্যতীত। যা ধারণা করেছিল ঠিক তাই হলো। দোতলায় নিজের ঘর থেকে উচ্চ শব্দে চেঁচামেচির আওয়াজে ওয়াসিফ ছুটে যায় ঘরের দিকে। শাহিনুর, সামিরা, লুইপা কেউ পারছে না ওর ধারে কাছে ঘেঁষতে। মেঝেতে কাচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। প্লেট গ্লাস ভেঙেছে বোধহয়। লুইপার হাত কেটেছে সামান্য ঠেকাতে গিয়ে। মেয়ের এই ধরনের অবাধ্যতায় এক প্রকার অধৈর্য হয়ে সামিরা ধমকে বলে ওঠে, তুই সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিস, অকারণে প্লেট গ্লাস ছুড়লি কেন? মায়ের কথার জবাব ধারা ভীষণ কঠিন গলায় দেয়। আপনারা কেন এসছেন আমার কাছে? ডেকেছি আপনাদের, কেন আসেন বারবার আমার কাছে? কি চাই আমার কাছে? সামিরা হতবাক হয়ে শাহানুরের দিকে তাকায়। দেখেছো আপা, আমরা কি পর ও আমাদের সঙ্গে আপনা আপনি করে কথা বলে, আমরা কি ওর খারাপ চাই কখনো? ও কথা ধারা শুনতে পেয়ে বলে ওঠে, আমি খারাপ? আপনারা আমার মতো খারাপের কাছে আসবেন না, চলে যান। শাহানুর গলা নরম করে খাটের দিকে এগোতে গেলে ধারা সরে বসে হাত উঁচিয়ে মানা করে। খবরদার আমার কাছে আসবেন না, বললাম না এই ঘর থেকে চলে যেতে। ধারা মানুষ সহ্য করতে পারে না। যে মেয়ে একসময় মানুষ ছাড়া একা এক ঘরে ঘুমাতে পারতো না, এখন সে মেয়ে মানুষ এড়িয়ে চলে, কাউকে ঘেঁষতে দেয় না পাশে। কিন্তু ওয়াসিফের কড়া হুকুম, মুমতাহিনা ঘুম থাকুক বা জেগে থাকুক, ওয়াসিফ না থাকলে কেউ না কেউ যেন ওর আশেপাশে থাকে। এর পেছনের কারণ হলো ধারা একা থাকলে নিজেকে আঘাত করে। এই তো গত পরশুর কথা। আচমকা ঘুম ভেঙেছিল ধারার। ওয়াসিফ বাড়িতে ছিল না। শাহিনুর জোহরের নামাজের জন্য অজু করতে গিয়েছিল কলপাড়ে। তার মধ্যে ছোটখাটো এক অঘটন ঘটিয়ে ফেলল ধারা। কাচের টুকরো দিয়ে হাত কাটল, পায়ের পাতার চামড়া কাটল। ওয়াসিফ ফিরে সেদিন ডাগারাগিও করেছিল। হাতে পায়ে এখনো ক্ষত দগদগ করছে। ওয়াসিফ ব্যতীত ওখানে কাউকে ওষুধপত্র লাগাতে দেয় না। শাহিনুর আর এগোলো না, ওখানে দাঁড়িয়ে থেকেই বলল, অল্প কয়টা ভাত খাইয়ে দিই মা, তুমি সেই সকাল থেকে তো কিছুই খেলে না। তোমার পছন্দের ইলিশ মাছ ভেজেছি। ধারা পটাপট জবাব দেয়, না, খাবো না, আপনারা খান। কেন খাবে না মা? ধারা চেতে উঠে বালিশ দুটো ছুঁড়ে মারে ফ্লোরে, গর্জে উঠে বলে, আমার কথা বলতে ভালো লাগছে না, বের হন ঘর থেকে। খাটের পাশের বেডসাইড টেবিল থেকে কাচের গ্লাস উঠিয়ে বলে, এটা এখন যার তার মাথায় মেরে দিব, ভালোই ভালোই বেরিয়ে যান। সামিরা এগিয়ে গিয়ে দাঁড়ায় মেয়ের সামনে।
আজ উনি নিজের ধৈর্য ধরে রাখতে পারছে না। আর কত পাগলামি করবি তুই? তোর জন্য ছেলেটার মানসিক অবস্থাও ভালো নেই। নাওয়া খাওয়া, নিজের চাকরি, সুখ শান্তি সব বিসর্জন দিয়ে ফেলেছে। সেই সাথে আমরাও বাড়ি শুদ্ধ লোক পাগল হতে বসেছি। তুই একটু সুস্থ হ মা, তুই একটু সুস্থ হ। ধারা রাগে ফুসফুস করছে। ও সহ্য হচ্ছে না এদের। রাগের বশে গ্লাস মুঠোয় চেপে ধরতেই ওয়াসিফ ঢোকে ঘোরে। ঘরের পরিস্থিতি দেখার আগে ছুটে গিয়ে খপ করে ধারার হাত থেকে কাচের গ্লাস কেড়ে নেয়। তাকায় সামিরার দিকে। ঘেমে একাকার অবস্থা চোখ মুখের। বলল, ওকে সুস্থ হয়ে যেতে বললেই কি ও নিজে থেকে সুস্থ হয়ে যাবে? চাচি আম্মা, তোমরা এত অবুঝ কেন? আমি কতগুলো অবুঝ একা সামলাবো। মায়ের দিকে তাকিয়ে ওয়াসিফ বলে, আম্মা, তোমাদের তো বলিনি ওকে নিয়ম করে খাওয়া দাওয়া করাও। শুধু বলেছে ওকে একটু চোখে চোখে রেখো, যেন আমি না থাকাতে ওইটুকু সময় নিজের সঙ্গে খারাপ কিছু না করে। তোমরা এত বেশি বোঝো কেন? পরিস্থিতি এমন করে ওকে বিগড়ে দিচ্ছ কেন? শাহেনুর আস্তে করে বলে, ও তো সকাল থেকে কিছুই খেলো না ওয়াসিফ। সেটা আমি বুঝবো আম্মা, আমি খাওয়াবো। ও যে সকাল থেকে না খাওয়া সেই খেয়াল আমার আছে। ওয়াসিফ দেখে লুইপা কে। ভাইজান ওর দিকে তাকাতেই শাড়ির আঁচলে কাটা হাত লুকিয়ে ফেলে। তবে ওয়াসিফের চোখ এড়ায় না, বলে, বোধ বুদ্ধি তোরও কমে গেছে। মায়েদের মানা করতে পারিস না? ওর সঙ্গে এখন জোরাজুরি খাটে না, এটা তুইও ভুলে বসেছিস। সরি ভাইজান। কাটা হাত ওভাবে শাড়িতে পেঁচাচ্ছিস কেন? যা গিয়ে ওখানে পরিষ্কার করে মলম লাগা। আম্মা, তোমরাও যাও এখন। ফরিদা আবাকে বলবে ঘরটা পরিষ্কার করে দিয়ে যেতে। না থাক, দরকার নেই, আমি করব। তাকে দেখলেও চেতে যাবে। একে একে ঘর ফাঁকা হতেই ওয়াসিফ তাকায় ধারার মুখের দিকে। চেহারার অবস্থা এমন যে ওয়াসিফ সামান্য কিছু বললেও কেঁদে ভাসাবে। ওই কাঁদুনে অবস্থার চেহারার দিকে তাকিয়ে থেকে সামান্য হেসে ফেলে ওয়াসিফ। কিভাবে যে বোঝায় ওয়াসিফ ওর এত শত অস্থিরতার মাঝে এতটুকু মুখটাই স্বস্তির বিশাল জায়গা। ওয়াসিফ দুহাত প্রসারিত করে চওড়া বুকটা পেতে ইশারা করতেই ধারা ঝাপটে পড়ে সে চওড়া বুকে মাথা গোজে। হাউমাউ করে কেঁদে উঠতেই ওয়াসিফ উদ্বিগ্ন হয়ে জানতে চায় কান্নার কারণ। কান্না জড়ানো অস্ফুট স্বরে বলে, আমি এ বাড়িতে থাকবো না। ওরা এ বাড়ি চেনে। আবার যদি কখনো আমাকে তুলে নিয়ে যায়। সেই ভয়াবহ আতঙ্ক মেয়েটা এখনো হজম করে উঠতে পারেনি। আদৌ কি কখনো পারবে? যদি পারত তবে ওয়াসিফের জন্য সবটা সহজ হতো। ওয়াসিফ ওকে আরও একটু নিজের সঙ্গে মিশিয়ে রেখে বলে, ওরা আর আসবে না মুমতাহিনা। ওরা কেউ জেলে, কাউকে আমি নিজের হাতে মেরে ফেলেছি। ওরা কখনো আর আসতে পারবে না। না, ওরা আবার আসবে। আসবে না। আচমকা ধারা চেঁচিয়ে উঠে ওয়াসিফের বুকের উপর থেকে সরে গিয়ে বলে, বললাম তো আসবে। আমাকে মেরেও ফেলবে। আপনি বাঁচাতে পারবেন না এবার। আমি সত্যি সত্যি এবার মরে যাব। এখান থেকে সরিয়ে অন্য কোথাও নিয়ে আমাকে লুকিয়ে রাখুন। আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। শেষ কথাটুকু বলে ধারা পুনরায় কেঁদে ওঠে। ওয়াসিফ ওর মুখের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলে, বাঁচতেই যদি চাস তবে এভাবে নিজের হাত পা কাটিস কেন? ধারা দুহাতে নিজের চোখের পানি মুছে নিতে নিতে বলে, কতবার বলবো আপনাকে? কতবার বলতে হবে এই কথা আপনাকে? বলেছি না ওরা আমার হাত পা গলা বিশ্রী করে ছুঁয়ে দিল। ওয়াসিফ নিরাশ গলায় বলে, আমিও তো এরপর কতবার সেখানে চুমু খেয়েছি। আমার চুমুতে কি সেসব ছোঁয়া মুছেনি মুমতাহিনা? না, মুছেনি, মুছবে না কোনোদিন। আপনি আমাকে ছেড়ে দিন। আমি অপবিত্র হয়ে গেছি। আমার মতো অপবিত্র মেয়ে লোক আপনার জন্য না। ধারা যদি সুস্থ মস্তিষ্কে কথাগুলো বলতো তবে এই মুহূর্তে কড়াসড়া একটা ধমক খেত আসিফের তরফ থেকে। কিন্তু পরিস্থিতি তেমন নেই, তাই ওয়াসিফ কথাগুলো হজম করে চুপচাপ বসে থাকে কতক্ষণ। ধারা নিজের হাত পা ঢলে মুছতে গেলে পরশুর সেই কাটা দাগগুলো থেকে আধা কাঁচা জায়গাগুলো থেকে রক্ত বের হতেই ওয়াসিফ মৃদু ধমকে উঠে বলে, তুই কি মানুষ? নিজেকে মানুষ এভাবে শাস্তি দেয় কিভাবে? আমি অপবিত্র, তাই আমি এখন আর মানুষ নেই, জানোয়ার হয়ে গেছি। ওয়াসিফ চোখ মুখ শক্ত করে তাকিয়ে আছে ওর দিকে। খপ করে ওর হাত দুটো শক্ত করে নিজের মুঠোয় চেপে রেখে বলে, অপবিত্রতার সংজ্ঞা জানিস মুমতাহিনা? জানি। বল কি? কতগুলো পুরুষ একটা যুবতী মেয়ের
সম্ভ্রমহানি করার চেষ্টাকে অপবিত্রতা বলে। সেদিনের পর থেকেই সেই মেয়েটা অপবিত্র হয়ে যায়। তুই যদি এই মুহূর্তে সুস্থ থাকতে তবে দু গালে মোট 4টে চর আমার তরফ থেকে পেতি। চেষ্টা আর করা দুটোর তফাৎ অনেক। ধারা ছিটকে সরে যায় ওয়াসিফের থেকে, চেঁচিয়ে উঠে বলে, আমার থেকে দূরে থাকুন। আমি বলেছিলাম আমি অপবিত্র, আমার মরে যাওয়া উচিত। মাত্রই তো বললি তুই বাঁচতে চাস। না, আমি মরতে চাই। মরা কি অতই সহজ তাই না? সহজ তো। এই ঘর থেকে আপনি বেরিয়ে যান, 5 মিনিট পর এসে দেখবেন আমি মরে গেছি। নিজের হাঁটুতে মাথা ঠেকিয়ে ফুফিয়ে কাঁদতে কাঁদতে ধারা বলে, ইস, কি বিশ্রী চোখের চাহনি, কি নোংরা দেখতে ছিল ওরা। মুখ থেকে আসা মদের গন্ধে আমি বমি করেছিলাম কয়েকবার। জানেন যে 2 দিন ওরা আমাকে আটকে রেখেছিল, আমাকে একটা ওড়নাও দেয়নি গায়ে রাখার জন্য। আমার ওড়নাটা কোথায় যেন পড়েছিল রাস্তা। ওয়াসিফ উঠে গিয়ে শক্ত করে ওকে জড়িয়ে নিয়ে বলে, এই মুমতাহিনা, চুপ চুপ। ওসব স্বপ্ন ছিল, বাস্তবে কিচ্ছু নেই। সব আমার সঙ্গে বাস্তব হয়েছে, আমি জানি, সব জানি। সব 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 আমার জীবন শেষ হয়ে গেছে। আমার জীবনের আর কিচ্ছু বাকি নেই। ওয়াসিফ ওকে বুকে আগলে রেখে মাথায় হাত বুলায়। ঠিক কবে এই মেয়েটার মস্তিষ্ককে আর একটিবার শান্তি ফিরিয়ে দেবে? ধারার কড়া ডোজের ঘুমের ওষুধ চলে। লম্বা ঘুমের পর ঘুম ভাঙে, কিছু সময় পর আবারও ঘুমে নেতিয়ে যায়। কেবলও ঘুমিয়ে গেল। নিজ মনে বিড়বিড় করতে করতে মাথার চুল একটু আরাম পেতেই 2 চোখ ঘুমে মুদে এলো। আমি এই পর্যায়ে এসে বলতে বাধ্য হচ্ছি, অতি দ্রুত আমাকে আমার বাবার পৈতৃক সম্পত্তি ভাগ করে বুঝিয়ে দিন চাচা। আমরা 2 ভাই, যে যতটুকু পাবো আপনারা বড়রা তা হিসেব মতো ভাগাভাগি করে দিন। কথাটা ভীষণ বিনীতভাবে বলল ওয়াসিফ। বসার ঘরে এই মুহূর্তে বাড়ির সকলে উপস্থিত। ওয়াসিফের 2 চাচা এবং মা, চাচিরাও সবাই শুনল সে কথা। তাদের থেকে জবাব পাওয়ার আগেই ওয়াসিফ বলে, আমি আরো একটা সিদ্ধান্ত নিয়েছি। মুমতাহিনাকে নিয়ে আমি ঢাকায় শিফট হব। চাকরি নেই, ছেড়ে দিয়েছি। কিছু তো করে খেতে হবে। ধারার বাবা ভদ্রলোক সকল কথা মনোযোগ দিয়ে শোনার পর বললেন, ওর যা অবস্থা, তুমি একা কিভাবে সামলাবে ওকে? ওখানে গিয়ে তো বসে থাকবে না ওয়াসিফ, তোমার কাজকর্মের জন্য বের হতে হবে। ওয়াসিফ দৃষ্টি পায়ের পাতার উপর রেখেই বলে, এই পরিবেশটা মুমতাহিনার জন্য উপযুক্ত না। ওকে এখান থেকে যত তাড়াতাড়ি বের করে নেওয়া যায় ততই ওর জন্য ভালো, আর আমি এটাই করতে চাইছি। ওয়াসিফের মেঝো চাচা লুইপার বাবা ভদ্রলোক বলেন, ঢাকায় গিয়ে কি করতে চাইছো? তোমার পরিকল্পনা কি? তুমি তো পরিকল্পনা ছাড়া এগোনো মানুষ না। ওয়াসিফ নীরব দম ফেলে বলে, আপাতত গাজীপুরের দিকে একটা ফ্যামিলি বাসায় উঠতে চাইছি। আমার 6 বছরের চাকরির জীবনে যতটুকু যা জমা করেছি তা একসঙ্গে করে বড়সড় কোনো ব্যবসা হয়তো করতে পারবো না, তবে ছোট থেকে কিছু একটা করতে চাইছি। ধারার যা অবস্থা, তুই মেয়েটাকে নিয়ে অত দূর কেন যেতে চাচ্ছিস? তুই একা পারবি ওকে সামলে উঠতে? বিগত 1.5 বছর একাই সামলাচ্ছি আম্মা, বাকিটাও পারবো, ভরসা করতে পারো। শাহিনুর বলে। শাহিনুর সহ বাকিরা এই একটা কথাতে একেবারে চুপ হয়ে গেলেন। ওয়াসিফের এই কথাটার উপর আর কারো কোনো কথাই পড়ল না। ধারার বাবা মইনুল সাহেব চোখে চশমাটা ঠিক করে ওয়াসিফের দিকে তাকিয়ে বলেন, ভাইজান বেঁচে থাকতে তার সকল সম্পত্তি সমান ভাগে ভাগ করে বুঝিয়ে দিয়ে গেছেন বড় ভাবির কাছে। আমাদের নতুন করে আর কিছু ভাগাভাগি করার নেই এখানে। তবে একটা কথা জিজ্ঞেস করব, তুমি হঠাৎ এই ভাগ বুঝে নিতে চাইছো কেন? ওয়াসিফ তাকায় চাচার দিকে, চোখে মুখে কোনো প্রকার সংশয় ছাড়াই বলল, এই সম্পদের একাংশ বেচে আমি আমার আয়ের পথ খুঁজব এবং আমার 6 বছরের চাকরির জমাকৃত টাকাটা আমার বইয়ের চিকিৎসার পেছনে খরচ করব। আর কিছু জানা আছে আপনাদের? বাড়ির সবাই একযোগে ওয়াসিফের মুখের দিকে তাকিয়ে রইল। নিজের চাকরি ছাড়ার পরও ওয়াসিফ গত 1.5 বছরের একটা দিনও ধারাকে বিনা চিকিৎসায় রাখেনি এবং সেই সকল ব্যয় নিজের কাঁধে বহন করেছে। ধারার বাবা চাচা কেউ এগিয়ে 2 পয়সা খরচ করতে চাইলেও ওয়াসিফ নেয়নি। জীবনের প্রতিটা পদে পদে নিজেকে এভাবে শক্ত রাখা মানুষটাকে আদৌ ভেতর থেকে শক্ত আছে এখনো? পারিবারিক এক বিস্তার আলোচনা শেষ করে ওয়াসিফ পা বাড়ালো নিজের ঘরের দিকে। দোতলা সিঁড়ি ভেঙে উপরে উঠতে দেখলো রেলিং ধরে লুইপা দাঁড়িয়ে আছে। বোনকে দেখে ওয়াসিফ জিজ্ঞেস করে,
মুখ শুকনো কেন তোর? কি নিয়ে চিন্তা করিস সারাদিন? বড় ভাইয়ের নরম কথায় চোখ বেয়ে নোনা পানি উপচে পড়তেই লুইপা সঙ্গে সঙ্গে তা মুছে ফেলে বলে, ও কবে সুস্থ হবে? ওকে এভাবে আর দেখা যায় না ভাইয়া। আসিফ সামান্য হেসে বোনের মাথায় আদর সুলভ হাত রেখে বলে, একটু সময় লাগবে, শখটা অতিরিক্ত। বলেই ওয়াসিফ পাশ কাটিয়ে চলে যেতে পেছন থেকে ডাকে লুইপা। ভাইয়া, সামির আসবে কাল। ওয়াসিফ থেমে আবার ঘুরে দাঁড়ায়। ছুটি পেয়েছো? হুম। আচ্ছা, তাহলে তুই শ্বশুর বাড়ি থেকে কিছুদিন ঘুরে আয়। তোমরা কি খুব তাড়াতাড়ি চলে যাবে ঢাকায়? না, দিন 15 লাগবে। সবকিছু গোছগাছ করার একটা ব্যাপার আছে না। তাহলে আমি বরিশাল থেকে এসে তোমাদের পাচ্ছি? তুই এলে তারপর যাব আমরা। তুই নিশ্চিন্তে কয়েকদিন ঘুরে আয়। ওদের ভাই বোনের কথোপকথন এতটুকুই চলে। ওয়াসিফ নিজের ঘরে ঢোকে। ঘড়িতে রাত 8টা বাজে। ধারা গভীর ঘুমে। ওয়াসিফ সব বিছানায় বসেও পারেনি, এর মধ্যে ডাক্তার আফরোজার কল। ওয়াসিফ কলটা রিসিভ করতেই ওপাশ থেকে আফরোজা বলেন, আমি তোমাদের সদরে এসেছি ওয়াসিফ। আজ 9টায় পরেই ফিরে যাব। আর্জেন্ট আসতে পারবে? মুনতাহিনার কিছু রিপোর্ট ছিল, আমি সঙ্গে এনেছি। জি ম্যাম, আমাকে 10টা মিনিট সময় দিন। কোনো রকম ফোন কলটা কেটেই গায়ের শার্ট প্যান্টে লুইপাকে ডেকে ধারার পাশে রেখে ওয়াসিফ ছুটল সদরের দিকে। পৃথিবীর সবচেয়ে আনন্দদায়ক খবরগুলোর মধ্যে অন্যতম আনন্দের খবর বোধহয় কোনো পুরুষ যদি নিজের কানে শুনতে পায় এই পৃথিবীতে তার একটি অংশ প্রাণরূপে আসছে। ঠিক তেমনই একটি খবর রিপোর্টে ছেপে আছে। ওয়াসিফ থ হয়ে বসে আছে চেয়ারে, স্থির চোখে তাকিয়েছে হাতের মুঠোয় চেপে রাখা রিপোর্টগুলোর দিকে। আফরোজা খেয়াল করছে ওয়াসিফকে। ইতিমধ্যে একটা মাঝবয়সী ছেলে 2 কাপ চা এনে টেবিলে রেখে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। আফরোজা কাশি দিয়ে ওয়াসিফের মনোযোগ পেতেই বলে, তোমাকে ভীষণ আপসেট দেখাচ্ছে ওয়াসিফ। তুমি বাবা হচ্ছ, তুমি কি খুশি নাও খবরটিতে? ওয়াসিফ এলোমেলো দৃষ্টি ফেলে আশেপাশে তাকিয়ে নিজের ভেতরের অস্থিরতা দমিয়ে রেখে বলে, আপনি তো আমার ভেতর বাহির সবটাই জানেন ম্যাম। গত 1.5 বছরের সকল পরিস্থিতি আপনি জানেন। যেখানে মুমতাহিনার হেলথ কন্ডিশন ভালো না, সেখানে 9 মাসে একটা বেবি ক্যারি করা ওর পক্ষে আদৌ কি সম্ভব? গত 1.5 বছরের পরিস্থিতি থেকে যদি বলি, তবে তুমি সেই সেরা সাপোর্টিভ একজন হাজবেন্ড মধ্যে অন্যতম। তুমি চাইলে অবশ্যই মুনতাহিনা পারবে। এমনকি আমিও এটা বিশ্বাস করি, এই বেবিটা হয়তো মুনতাহিনাকে তার সুস্থ জীবন ফিরিয়ে দিতে বিশাল একটা প্লাস পয়েন্ট হবে। আমার মেডিকেল লাইফে অভিজ্ঞতা থেকে বলছি, বেবিটাকে রেখে দাও ওয়াসিফ। তোমাদের প্রথম সন্তান মায়ের জন্য নতুন জীবন হয়ে আসুক। ওয়াসিফ দৃষ্টি নামিয়ে হাঁটু উপর রাখা রিপোর্টগুলোর দিকে তাকিয়ে আছে। আফরোজা চায়ের কাপটার সামনে এগিয়ে দিয়ে বলে, তোমাকে একটা ঘটনা বলার কারণ যাতে তুমি মনে একটু বল পাও। বছর 3 আগে আমার কাছে এমন এক পেশেন্ট আসে, তবে মুনতাহিনা আর সেই মেয়েটির টমার কারণ একটু ভিন্ন। ওই মেয়েটির একমাত্র সন্তান চোখের সামনে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে মারা যায়। সেই থেকেই মেয়েটা বাস্তবিক সবকিছুই ভুলে অন্য এক জগতে চলে যায়। বলতে গেলে মুনতাহিনার থেকে ওই মেয়েটার খারাপ অবস্থা হয়েছিল। অনেক ডাক্তার পাল্টে দেখাচ্ছিলেন ওনার হাজবেন্ড। তারপর এলেন আমার কাছে চিকিৎসা চলাকালীন 2 মাসের মধ্যে জানতে পারি উনি কনসিভ করেছেন। পরিবারের লোকজন চাইলেন এই পরিস্থিতিতে বাচ্চা নষ্ট করে ফেলতে, কিন্তু একমাত্র ওনার হাজবেন্ডই মোচড় দিয়ে বসলেন এই বাচ্চা তিনি রাখবেন। ভদ্রলোক একটা প্রাইভেট জব করত। বাচ্চা আর বাচ্চার মায়ের জন্য চাকরি ছেড়ে দিতে বসে রইল ওয়াইফের কাছে। ভদ্রলোক চাচ্ছিলেন তার ওয়াইফের শূন্য কোলটা আবারও পরিপূর্ণ হোক, এবং পরিশেষে ভদ্রলোক জিতেও গেলেন। ওনার জেদ জিতে গেল, ওনার চাওয়া জিতে গেল, এবং আল্লাহর অশেষ রহমত ওনার ওয়াইফ এখন পুরোপুরি সুস্থ। গত বছর জুনে যমজ 2 ছেলে হয়েছে। এর মাঝে একবার এসেছিলেন আমার চেম্বারে, অনেক কথা হলো। মা তো সন্তানকে হয়তো ভুলতে পারেনি, তবে টমা কাটিয়ে সুস্থ হয়েছে। ওয়াসিফ পুরো ঘটনাটি মনোযোগ দিয়ে শুনল। আফরোজা চা খেতে খেতে জিজ্ঞেস করল, এতক্ষণ তো আমি সবকিছুই বললাম, তোমাকে বোঝালাম, এবার বলো তোমার কি সিদ্ধান্ত?
অসীম দৃষ্টি স্থির করে তাকিয়ে আছে হাঁটুর উপর চেপে রাখা রিপোর্টগুলোর দিকে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ভীষণ নরম আর ধীর কণ্ঠে বলে, আল্লাহর দেয়া রহমত নষ্ট করা বা এড়িয়ে যাওয়ার মতো শক্তি বা সাহস দুটোর কোনোটাই আমার নেই ম্যাম। আমি উপরওয়ালার এই অশেষ দান আনন্দ সহিত গ্রহণ করলাম। পরিস্থিতি আমাকে হয়তো বারবার নাজেহাল করে ছাড়বে, তবে আমি শক্ত থাকবো।